ভূমধ্য সাগরে ভারতের দাপটে কাঁপল মাঠ। সাইপ্রাস নবীন ভারতের অগ্নিপিণ্ডে পরিণত হলো। তুর্কি পাকিস্তানের বাড়াবাড়িতে জল ঢেলে দিল। ভারত মহাসাগর থেকে শক্তি এগিয়ে গেছে। ইউরোপে দাঁড়ে ভারতীয় নৌসেনার প্রথম আক্রমণ। ভারতে দেশি অস্ত্র এখন ইউরোপে হইচই ছড়াবে। বহু বিলিয়ন ডলারে ডিফেন্স ডিলের খোলা দরজা খুলে দিল। তুর্কির 1 লক্ষ সেনার মোতায়েনও ফিকে হয়ে পড়ল। ভারতের এক কদমে বদলে গেল ইউরোপের পুরো খেল। যখন পাকিস্তান এবং তার কয়েকজন গণ্যমান্য গুণগ্রাহী এই ভেবে খুশি হচ্ছিল যে তারা ভারতকে ঘিরে একটা বড় কৌশল সাজিয়েছে, ঠিক তখনই দিল্লিতে এমন এক বীজ রাখা হচ্ছিল যার প্রতিধ্বনি আঙ্কারা থেকে ইসলামাবাদ পর্যন্ত শোনা যাবে। এটা কোনো প্রচারণার খেলা ছিল না, না ছিল কোনো ব্যবসায়িক চুক্তি। এটা 2025-এর নতুন ভারতের সেই শক্তি প্রদর্শনী ছিল যার কল্পনা না তো তুর্কির সুলতান হওয়ার স্বপ্ন দেখা এরদোগান করেছিল, না তার সহযোগী পাকিস্তান। এটা সেই চক্রবুহিতের গল্প যা ভারত তার সীমা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ইউরোপে দাঁড়ে গেঁথে দিয়েছে এমন এক কূটনৈতিক ব্রহ্মাস্ত্র যা মাত্র এক আঘাতে তুর্কির মতো ন্যাটো সদস্যকেও ভেঙে বসতে বাধ্য করলো। এই গল্প ভারতের সেই পদক্ষেপে যেটা প্রমাণ করলো যদি কোনো দেশ পাকিস্তানের সুরে সুর মিলিয়ে ভারতের বিরুদ্ধে বিষ উগলায় তাহলে ভারত তাকে জবাব দিতে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে। তো অবশেষে ভারত কি করলো, কিভাবে একচালেই পাকিস্তানের সব থেকে বড় ইসলামিক সমর্থককে তারই অঞ্চলে ঘেরাও করা হলো এবং কিভাবে এক পদক্ষেপ ভারতের জন্য ইউরোপে বিলিয়ন বিলিয়ন ডলারের হাতিয়ারের বাজার খুলে দিল। তা আমরা আপনাকে বলবো সেই বিস্ফোরক খবরের পুরো কাহিনী। তাই ভিডিওর শেষ অবধি থাকুন এবং এই বিষয়ে আপনার যাই মতামত থাকবে সেটা কমেন্টে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন তাহলে গল্পে শুরুটা করি সেই ভুল থেকেই যা তুর্কি এতদিন লালন করছিল। কয়েক বছর ধরেই তুর্কির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান নিজেকে ইসলামিক বিশ্বের নতুন খলিফা প্রমাণ করার প্রতিযোগিতায় পাকিস্তানের সাথে মিলে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বক্তব্য রাখছিলেন। জাতিসংঘ থেকে শুরু করে প্রতিটা আন্তর্জাতিক মঞ্চে তুর্কি পাকিস্তানে নির্লজ্জ সমর্থন দিয়েছে। তাদের হয়তো মনে হয়েছিল ভারত সবচেয়ে বেশি বেশি কি করবে, একটা কূটনৈতিক বিবৃতি জারি করবে নাকি বাণিজ্যিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে। তারা ভরসা করেছিল যে ভারত একটা আঞ্চলিক শক্তি যা কেবল ভারত মহাসাগর এবং তার সীমার মধ্যে সীমাবদ্ধ। তারা ভুলে গেছিল ভূগোল ইতিহাস বদলে দিতে পারে, কিন্তু আজকের ভারত ভূগোলকে তার শক্তি দিয়ে বদলাতে সাহস রাখে। তুর্কি ভেবেছিল সে ভারতে থেকে 1000 কিলোমিটার দূরে ন্যাটোর সদস্য, সুতরাং সে নিরাপদ, এবং এটা ছিল তাদের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ভুল। কারণ এটা 2025-এর নতুন ভারত বরং ফোর্স প্রজেকশনের নীতি মেনেই চলে। আর এই নীতির প্রথম টেলারটা বিশ্ব দেখলো যখন ভারতীয় নৌসেনার সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজগুলো কোনো শোরগোল না করে আরব সাগর, লোহিত সাগর এবং সুয়েজ খাল পেরিয়ে সোজা পৌঁছে গেল ভূমধ্য সাগরে, ঠিক তুর্কির পেছনের উঠোন অর্থাৎ সাইপ্রাসের তীরে। এটা কোন আনুষ্ঠানিক সফর ছিল না, এটা ছিল একটা স্পষ্ট এবং সরাসরি বার্তা যে ভারতীয় যুদ্ধজাহাজগুলো সাইপ্রাসের নৌবাহিনীর সাথে মিলে পার্সিং এক্সারসাইজ করলো। সামরিক ভাষাতে এটা একটা সাধারণ অনুশীলন মনে হতে পারে, কিন্তু কূটনীতির জগতে এটা ছিল একটা পরমাণু বোমা বিস্ফোরণের মতো। সেই অঞ্চলে যেখানে তুর্কি 1974 সাল থেকে বেআইনিভাবে দখল করে রেখেছে, যেখানে সাইপ্রাসের অর্ধেক অংশ আজও তুর্কির নিয়ন্ত্রণে, সেখানে ভারতীয় যুদ্ধ জাহাজগুলোর গর্জন তো তোপরা আঙ্কারায় বসা এরদোগানের ঘুম উড়িয়ে দিল। এটা ভারতের পক্ষ থেকে একটা সাইলেন্ট স্ট্রাইক ছিল, এমন এক আঘাত যার আওয়াজ হয়নি কিন্তু যন্ত্রণা তুর্কি আজ অনুভব করছে। ভারত পরিষ্কার করে দিল যদি তুমি পাকিস্তানের সাথে মিলে আমাদের অভ্যন্তরীণ মামলায় হস্তক্ষেপ করো তাহলে আমরা তোমার বেদনাদায়ক অঙ্গে হাত রাখতে কুণ্ঠাবোধ করব না। এই পদক্ষেপটা এত বড় ছিল যে তা কেবল তুর্কি নয় বরং পুরো ন্যাটো ব্লককেই কাঁপিয়ে দিল। প্রথমবার কোনো এশীয় শক্তি এত কাছ থেকে ইউরোপে এসে একটা ন্যাটো সদস্যকে সরাসরি চ্যালেঞ্জ করলো। এটা সেই নতুন ভারতের গর্জন ছিল যা এখন নিজের সত্ত্বে বিশ্বের সঙ্গে কথা বলে। এখন প্রশ্ন ওঠে কেবল একটা নৌসেনা অনুশীলন করেই
তুর্কি এত কেন তারা খেতে লাগলো? অবশেষে কি ঘটলো যে অনুশীলনের ঠিক পরেই তুর্কি উত্তেজিত হয়ে উত্তর সাইপ্রাসে 1,00,000-এর বেশি সেনা মোতায়েন করলো। এর উত্তরে লুকিয়ে আছে ভারত এবং সাইপ্রাসের মধ্যে যে গোপন চুক্তি হয়েছে, যার সম্বন্ধে বিশ্ব পরে জানতে পেরেছে। সুতরাং আসল ঘটনা হলো, যখন প্রধানমন্ত্রী মোদী সাইপ্রাস সফরে গেলেন তখন বিশ্বের নজর ছিল সাধারণ বাণিজ্যিক চুক্তিগুলোর ওপর, কিন্তু পদ্মার পেছনে যা ঘটছিল তা ছিল একটা বড় কৌশলগত দাবার চাল। ভারত এবং সাইপ্রাস একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে স্বাক্ষর করলো। এই শব্দগুলো কেবল ভারী ভারী শব্দ নয়, তাদের অর্থ গভীর। এই অংশীদারিত্বে ছিল প্রতিরক্ষা প্রতিযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং সর্বোপরি অস্ত্র সরবরাহ। আর ঠিক এটাই সেই জিনিস যা তুর্কিকে সবচেয়ে বেশি কাটা দেয়। তুর্কি ঘাবড়ে উঠল যে ভারত এখন সাইপ্রাসকে এমন সামরিক, প্রযুক্তিগত এবং হাতিয়ার সরবরাহ করতে পারে যা তাকে এখনো পর্যন্ত ইউরোপ বা আমেরিকা দেয়নি, এবং এই ভয় অযৌক্তিক ছিল না। মনে করুন, ভারত একই কৌশল আর্মেনিয়ার সাথেও গ্রহণ করেছিল। যখন আজারবেইজান, তুর্কি এবং পাকিস্তানের ড্রোন এবং হাতিয়ারের দাপটে আর্মেনিয়া চাপা পড়ছিল, তখন ভারত এগিয়ে এসে আর্মেনিয়াকে তার দেশীয় পিনাকা রকেট লঞ্চার, অ্যান্টি ড্রোন সিস্টেম এবং রেডার দিয়েছিল। ভারত দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল যে সে বন্ধুদের একা ছেড়ে যায় না। এখন সেই একই গল্প সাইপ্রাসে পুনরাবৃত্তি হচ্ছে। সাইপ্রাস, যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও তুর্কির বেআইনি দখলের সামনে প্রায় একা হয়ে পড়েছিল, সে ভারতের মতো একটা বিশ্বাসযোগ্য শক্তিশালী সহযোগী পেয়েছে। ভারত সাইপ্রাসকে এমন আত্মবিশ্বাস দিল যে যদি বিশ্ব তোমাকে সাহায্যের জন্য এগিয়ে না আসে, তবে আমরা তোমার সাথে অবশ্যই দাঁড়িয়ে আছি। এখানেই আমরা ফোর্স প্রজেকশনের প্রকৃত অর্থ বুঝতে পারি। এটা কেবল নিজের সীমারক্ষাই নয়, বরং তোমার সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তিকে তোমার সীমা থেকে 1000 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে গিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা। ভারতের যুদ্ধ জাহাজগুলো এখন কেবল ভারত মহাসাগরে নজর রাখে না, বরং তারা লোহিত সাগর, সুয়েজ খাল এবং ভূমধ্যসাগর পর্যন্ত নিয়মিত মিশনে যায়। এটা প্রমাণ করে যে ভারত আর একটা আঞ্চলিক শক্তি নয়, বরং এক গ্লোবাল পাওয়ার হয়ে উঠেছে। এমনই এক শক্তি যার মানুষরা বিশ্বের যে কোনো কোণেই বন্ধুদের সাহায্য করতে এবং শত্রুদের জবাব দিতে সক্ষম। তো ভারতের এই এক পদক্ষেপ তার জন্য খুলে দিল সেই দরজাগুলো যেগুলো খুলতে দশক ধরে চেষ্টা করা হচ্ছিল। এরই সবচেয়ে বড় এবং গোপন সুবিধা হলো ইউরোপিয়ান প্রতিরক্ষা বাজারে ভারতের ঝটকাধর্মী প্রবেশ। তো সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য, এখনো পর্যন্ত ভারতকে তার হাতিয়ার ইউরোপে বিক্রি করতে কঠোর নিয়ম এবং রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হতো, কিন্তু সাইপ্রাসের সাথে প্রতিরক্ষা অংশীদারিত্ব করে ভারত এক প্রকার ব্যাকডোর এন্ট্রি করে নিয়েছে। এখন ভারত তার দেশীয় ড্রোন, রেডার সিস্টেম, মিসাইল গাইডেন্স টেকনোলজি এবং অন্যান্য হাতিয়ার সরাসরি সাইপ্রাসকে বিক্রি করতে পারে, এবং সাইপ্রাসের মাধ্যমেই হাতিয়ারগুলো পুরো ইউরোপীয় ইউনিয়ন মার্কেটে পৌঁছে যেতে পারে। এটা বিলিয়ন বিলিয়ন ডলারের বাজার, যেটার ওপর এ পর্যন্ত আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়ার মতো দেশের প্রভাব ছিল। এখন এই খেলায় একটা নতুন শক্তিশালী খেলোয়াড় এসছে ভারত। কল্পনা করুন, তেজস ফাইটার জেট, ব্রহ্মস মিসাইল এবং ধ্রুব হেলিকপ্টারগুলো এখন ইউরোপীয় দেশের সেনাবাহিনীর অংশ হতে পারে। এটা কেবল ভারতের অর্থনীতিকে রকেটের গতিতে তাৎপর্য দেবে না, বরং বিশ্বে ভারতের সুনামকে একটা হাতিয়ার আমদানিকারক দেশ থেকে হাতিয়ার রপ্তানিকারক দেশে বদলে দেবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এর একটা বড় কৌশলগত সুবিধাও আছে। সাইপ্রাস ভারতকে একটা ফরওয়ার্ড অপারেটিং বেস হিসাবে কাজ করতে সাহায্য করতে পারে। সহজ ভাষায় বললে, সাইপ্রাস ভারতের জন্য ইউরোপ এবং মিডল ইস্টে এমন একটা অবস্থান হয়ে উঠতে পারে যেখান থেকে ভারতীয় নৌসেনা পুরো ভূমধ্যসাগর, সুয়েজ খাল এবং লোহিত সাগরে নজরদারি করতে পারবে। সেই সামুদ্রিক রুটগুলো যেখানে বিশ্বের অধিকাংশ বাণিজ্য চলে, এই অঞ্চলে স্থায়ী উপস্থিতি গড়ে ভারত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং গোয়াদার পোর্টকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে, যা সামুদ্রিক সিল্ক রুট বানিয়ে বিশ্বের ওপর আধিপত্য গড়ার স্বপ্ন দেখে। ভারতের সাইপ্রাস, গ্রিস, ইসরায়েল এবং মিশরের সাথে মিলে নতুন একটা মেডিটেরিয়ান ইন্ডিয়া মেরিটাইম করিডোর গড়ার বীজ বোনা শুরু করেছে, যা চীনের প্রতিটা কূটনৈতিক শিরাকে নাড়িয়ে ফেলতে পারে। এটা ভারতের সেই সাইলেন্ট স্ট্রাইক ডিপ্লোমেসির অনন্য উদাহরণ, যেখানে কোনো বড় আওয়াজ না করে, কোনো রকম হুমকি ছাড়াই কেবল একটা কৌশলগত পদক্ষেপে শত্রুকে এমন আঘাত দেওয়া হয় যে সে বছরের পর বছর উঠে দাঁড়াতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।